রেকর্ডিংটা অন করি। Recording in progress. লাস্ট ক্লাসে আমরা সিঙ্গেল ফেজ লাইনে কিভাবে হচ্ছে ক্যাপাসিট্যান্স ফর্ম করে সেখান থেকে আমরা দেখছিলাম যে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্স আমরা ক্যালকুলেট করছিলাম। দেন সার্কিট রিপ্রেজেন্টেশনের পারপাসে আমাকে লাইন টু লাইন ক্যাপাসিট্যান্সকে হচ্ছে লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিট্যান্সে কনভার্ট করতে হয়েছে। তো আজকে আমরা থ্রি ফেজ লাইনের ক্যাপাসিট্যান্স দেখবো। ইন্ডাকটেন্স আমরা থ্রি ফেজ লাইনের ইন্ডাকটেন্স দেখছিলাম, যেখানে আমরা দুইটা কেস কনসিডার করছিলাম, একটা হচ্ছে সিমেট্রিক্যাল স্পেসিং আর একটা হচ্ছে আনসিমেট্রিক্যাল স্পেসিং। তো এখানেও আমরা সেই আমাদের কনসিডারেশন যেটা সেটা এখানেও বলবৎ থাকবে। এখানে আমরা প্রথমে দেখবো হচ্ছে সিমেট্রিক্যাল স্পেসিং, যেটা আপনারা ছবিতে দেখতে পারতেছেন যে তিনটা ফেজ এ বি সি এরা একে অপর থেকে আসলে হচ্ছে ইকুয়াল ডিস্টেন্সে আছে আর কি। আমি যদি বলি আসলে ডি এ বি, তারপর হচ্ছে ডি বি সি এন্ড হচ্ছে ডি এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি, ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। এখানে যদি লিখে রাখি ডি এ বি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি এ সি ইজ ইকুয়াল টু হচ্ছে ডি। ইন্ডাকটেন্সে আমরা দেখছিলাম হচ্ছে আই এ প্লাস আই বি প্লাস আই সি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো। সো আই এ আই বি আই সি আসছে হচ্ছে বেসিক্যালি কিউ এ কিউ বি কিউ সির জন্য। সো আমি এটার সাথে মিল রেখে আসলে এখানে বলতে পারি যে কিউ এ প্লাস কিউ বি প্লাস কিউ সি ইজ ইকুয়াল টু হচ্ছে জিরো, এন্ড এখান থেকে আসলে আমরা বলতে পারি যে কিউ বি প্লাস কিউ সি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ এ, যদি কিউ এটাকে পাশে পাঠাই দিই। আর যে তিনটা কন্ডাক্টর নিচ্ছি এই তিনটা কন্ডাক্টর রেডিয়াস যদি সমান হয়, আর এ ইজ ইকুয়াল টু আর বি ইজ ইকুয়াল টু যদি আর সি হয়, তাহলে আমরা বলতে পারি যে লেট এই তিনটার ভ্যালু ইজ ইকুয়াল টু হচ্ছে আর। এখন আমাদের ক্যাপাসিট্যান্স ফাইন্ড আউট করতে হলে আমরা বলছিলাম আমাদের জানতে হবে আসলে ভোল্টেজ। কারণ আমরা বলতেছিলাম যে এক কুলম্ব আধানকে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিতে যে পরিমাণ কাজ করতে হয় বা যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাই হচ্ছে আসলে ভোল্টেজ। ভোল্টেজের মধ্যে আসলে আমাদের চার্জ গুলো থাকে আর কি। সো ওই চার্জকে ভোল্টেজ দিয়ে ভাগ করলেই আমরা আসলে ক্যাপাসিট্যান্সটা পেয়ে যাব। তাহলে এখানে আসলে ভি এ বি আমি ফাইন্ড আউট করতে যাচ্ছি। সো ভি এ বি মানে হচ্ছে আমি ইনিশিয়ালি এ তে নিব আর ফাইনালি হচ্ছে বি তে নিব। এক কুলম্ব আধানকে ইনিশিয়ালি হচ্ছে এতে আনবো, ফাইনালি হচ্ছে বি তে আনবো। এতে আমার যে পরিমাণ কাজ করতে হবে। সো প্রথমে কিউ এর জন্য যদি আমি চিন্তা করি, কিউ এ বাই টু পাই কে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আসলো এটা। তারপরে আসবো হচ্ছে লন কিউ এ কে ইনিশিয়ালি এতেই রাখবো। এই যে কিউ এ যেটা, একে আমি ইনিশিয়ালি এতেই রাখবো, তাহলে নিচে কত আসবে বা উপরে কত আসবে। আর কিউ এ কে ফাইনালি আমি হচ্ছে বি তে নিব, উপরে কত আসবে আর নিচে কত আসবে। উপরে ডিএবি আর নিচে আরে আরে ডিএবি মানে হচ্ছে ডি আর আর এ মানে হচ্ছে আর, তাই তো? এখানে তো সেটাই বলে নিছি যে ডিএবি ইজ ইকুয়াল টু ডি আর আর মানে হচ্ছে আর। এবার কিউবির জন্য যদি বলি কিউবি বাই টু পাই কে লন কিউবি কে ইনিশিয়ালি এতে আনবো আর ফাইনালি হচ্ছে কি বিতে নিব, তাহলে উপরে কত আসবে আর নিচে কত আসবে। কিউবি কে ইনিশিয়ালি এতে আনবো, ফাইনালি তাকে বিতে নিব, কত আসবে। কত আসবে ইনিশিয়ালি যদি তাকে এতে আনতে চাই তাহলে ইনিশিয়ালটা হচ্ছে ডি, এটা আসবে হচ্ছে নিচে, আর ফাইনালি যদি তাকে বিতে রাখতে চাই তাহলে আসবে হচ্ছে আর, সেটা আসবে হচ্ছে উপরে। আচ্ছা এবার কিউসি এর জন্য বলি যে কিউসি ডিভাইডেড বাই হচ্ছে টু পাই কে, সি কে ইনিশিয়ালি হচ্ছে এতে আনবো, তাহলে কত ডিস্টেন্স কভার করতে হবে ডি, স্যার ডি, আর হচ্ছে সি কে ফাইনালি বি তে নিব তাহলে হচ্ছে ডি, তাহলে এখানে আসবে হচ্ছে লন ডি বাই ডি। সো লন ডি বাই ডি মানে হচ্ছে কাটাকাটি গেলে থাকবে হচ্ছে লন ওয়ান, লন ওয়ান এর ভ্যালু হচ্ছে আলটিমেটলি জিরো। জিরোর সাথে আমি যদি এটা মাল্টিপ্লাই করি আমার এখানে কিছুই থাকবে না, আমার থাকবে হচ্ছে কিউ এ বাই টু পাই কে লন ডি বাই আর প্লাস কিউ বি বাই টু পাই কে লন আর বাই ডি, এটা একটা থাকলো আমার। এরপরে আমার কথা হচ্ছে যে ভিএসি কত, ভিএসি আমি ভিএসি ফাইন্ড আউট করতে চাচ্ছি। এখানেও আমার ইনিশিয়ালি এটা হচ্ছে ইনিশিয়াল ইনিশিয়াল এখানে নিব, ফাইনালি হচ্ছে এখানে নিব। সো এটার জন্য যদি আমি প্রথমে কিউ এ কে ধরি, কিউ এ বাই টু পাই কে লন ডি বাই আর, ডি বাই আর, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কজ ইনিশিয়ালি যদি আমি এতেই রাখি সেটা হচ্ছে আর এ থাকবে, আর যদি সি তে নিতে চাই তাহলে আমার হচ্ছে এই পরিমাণ ডিস্টেন্স কভার করতে হবে। প্লাস কিউ বি বাই টু পাই কে লন কিউবি কে হচ্ছে ইনিশিয়ালি এতে আনবো। সো একে যদি ইনিশিয়ালি এতে আনতে চাই আমার আসলে ডি ডিস্টেন্স কভার করতে হবে। এতে যদি ফাইনালি বি তে নিতে চাই, সরি সি তে নিতে চাই, আমার আবার হচ্ছে বি ডিস্টেন্স সরি ডি ডিস্টেন্সই কভার করতে হবে। তার মানে আমার এখানে আসবে হচ্ছে লন ডি বাই ডি, লন ডি বাই ডি। এটাও আবার হচ্ছে কাটাকাটি যাবে, এটার ভ্যালু আসবে হচ্ছে জিরো, যেহেতু এটা আর এটা সেম আসতেছে। আর কিউসি এর জন্য যেটা হবে কিউসি বাই টু পাই কে লন সি কে হচ্ছে ইনিশিয়ালি এতে আনবো, সো ইনিশিয়ালটা থাকবে হচ্ছে নিচে
আর সি কে ফাইনালি সি তে রাখবো, ফাইনালটা আসবে হচ্ছে উপরে, এরকম কিছু একটা আসবে। সো এখানে আসলে এই টার্মটা বাদ চলে যাচ্ছে, আর এখানে বাদ চলে যাচ্ছে হচ্ছে এই টার্মটা, এখানে আছে হচ্ছে, তারপরে এই দুইটাকে যোগ করলাম, এই দুইটাকে ভি এ বি প্লাস ভি এসি কে যোগ করলাম। যোগ করার পরে এখানে আমি যেটা দেখতে পারতেছি যে কিউ এ বাই টু পাই কে, কিউ এ বাই টু পাই কে দুইটা আছে, এবং সবগুলোতে আসলে টু পাই কে কমন, সো দ্যাটস আমি আসলে ওয়ান বাই টু পাই কেটাকে আসলে কমন নিছি। দেন কিউ এ ইজ ইকুয়াল টু হচ্ছে টু কিউ এ লন ডি বাই আর, তারপর একটাতে আছে হচ্ছে কিউ বি লন আর বাই ডি, একটাতে আছে হচ্ছে কিউ সি লন আর বাই ডি। সো লন আর বাই ডি কে যদি আমি কমন নিই, আমি লিখতে পারি কিউ বি প্লাস কিউ সি লন আর বাই ডি। এখন কিউবি প্লাস কিউসি ইজ ইকুয়াল টু, আমরা একটু আগে বলে আসছি যে কিউবি বাই কিউসি, সরি কিউবি প্লাস কিউসি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস কিউ এ। সো এখানে আসলে মাইনাস কিউ এ আমরা বসাই দিব, বসাই দেওয়ার পরে আসলে যেটা করছি, কি করছে আপনারা অলরেডি হাতে বুঝতে পারছেন, এখানে একটা মাইনাস ওয়ান ছিল, এই মাইনাস ওয়ানটাকে কমন নিয়ে এটা পাওয়ার পাঠাইছি, পাওয়ার পাঠানোর পর এটাকে হচ্ছে জাস্ট ফ্লিপ করে দিছি। সো এখানে আসলে ডিটা চলে গেছে হচ্ছে উপরে, আর আরটা চলে আসছে নিচে ফ্লিপ করার পরে। সো এখানে থাকতেছে হচ্ছে টু কিউ এ লন ডি বাই আর প্লাস কিউ এ লন ডি বাই আর। সো এই দুটাকে যদি আমি আসলে যোগ করি, যোগ করলে আমার এখানে আলটিমেটলি আসতেছে হচ্ছে থ্রি কিউ এ লন ডি বাই আর। এখন আমরা যেটা বলছিলাম যে আমরা তো আসলে সার্কিটে বসাইতে চাই, সার্কিটে যদি বসাইতে চাই, আমার সার্কিটে বসানোর জন্য লাগবে হচ্ছে আর এল সি, যেখানে সিটা হবে হচ্ছে লাইন টু গ্রাউন্ডের মাঝে, আর এল সি। এখন লাইন টু গ্রাউন্ডের মাঝে যেহেতু আমি সি চাই, আমরা জানি সি ইজ ইকুয়াল টু হচ্ছে আবার কিউ বাই ভি। আচ্ছা, এখন কিউ তো আমার যেটা আছে, আমরা তো আর এখানে যে কিউ এ কে ধরে আসলে কাজ করছি, এই যে ভি যেটা এখন আমার ক্যালকুলেট করছি আমি, এই ভিটা কি আমার লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ নাকি লাইন টু লাইন ভোল্টেজ? স্যার লাইন টু লাইন। আমি যদি একটু ছবি আঁকি, এখানে এই যে একটা টাওয়ার দিলাম, এটা ধরেন এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এ বি সি। সো আপনার আসলে এখানে যে ভোল্টেজটা সেটা হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। সো আপনি চাচ্ছেন হচ্ছে লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স, বাট ইউজ করতেছেন লাইন টু লাইন ভোল্টেজ, তাহলে কি ক্যালকুলেশন ঠিক হবে নাকি ঠিক হবে না? ঠিক হবে না স্যার। এখানে চাচ্ছি আমরা লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ, সরি লাইন টু গ্রাউন্ড ক্যাপাসিটেন্স, আর এখানে ইউজ করতেছি হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ আমরা। তাহলে আমি চাচ্ছি হচ্ছে লাইন টু গ্রাউন্ড কোয়ান্টিটি, বাট সেটা আসলে আমার আসতেছে হচ্ছে লাইন টু লাইন কোয়ান্টিটি দিয়ে, এই কোয়ান্টিটি আসলে আমার যেটা আসবে ক্যালকুলেশন করার পরে সেটা আসলে ভুল আসবে। সামহাও আমাকে যেটা করতে হবে যে লাইন টু লাইন ভোল্টেজকে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজে কনভার্ট করতে হবে। এখন কোন কানেকশনের জন্য আসলে এই কনভার্সনটা আছে? আমাদের দুইটা কানেকশন আছে, একটা হচ্ছে ওয়াই কানেকশন, একটা হচ্ছে ডেল কানেকশন। আমরা জানি যে ডেল কানেকশনের জন্য ভিএল ইজ ইকুয়াল টু হচ্ছে ভিপি, মানে লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজও তা, আর আইএল ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি আইপি। হোয়ারএজ ওয়াই কানেকশনের জন্য আমরা জানি ভিএল ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি ভিপি, আইএল ইজ ইকুয়াল টু হচ্ছে আইপি। তার মানে ওয়াই কানেকশনের জন্য লাইন ভোল্টেজের সাথে ফেজ ভোল্টেজের একটা রিলেশন আছে, যেখানে হচ্ছে ডেল কানেকশনের জন্য কোনো রিলেশন নাই, লাইন ভোল্টেজ যা ফেজ ভোল্টেজ তা। সো ডেল কানেকশন ইউজ করলে আসলে আমি কনভার্সন করতে পারবো না, আমি লাইন টু লাইন ভোল্টেজকে ফেজ ভোল্টেজ নিতে পারবো না, বা লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ নিতে পারবো না। লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ মানে তো আসলে ফেজ ভোল্টেজ, আমি তো আসলে ফেজ ভোল্টেজ নিতে পারতেছি না যদি আমি ডেল কানেকশন ইউজ করি, আমাকে ইউজ করতে হবে আসলে ওয়াই কানেকশন। সো ওয়াই কানেকশন ইউজ করে আমরা কিভাবে আসলে এটাকে কনভার্ট করবো দেখি। এখানে আমি একটা ভেক্টর ডায়াগ্রাম এঁকে রাখছি। প্রথমে এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ, যেটা হচ্ছে একদম লেফট সাইডে দেখা যাচ্ছে রেড কালারে, ভিএএন, ভিভিএন, ভিসিএন, এক একটা ফেজ থেকে এক একটা ফেজ 120 ডিগ্রি করে ল্যাগ করতেছে আর কি, মানে এ ফেজ থেকে বি ফেজ হচ্ছে 120 ডিগ্রি পরে, বি থেকে সি হচ্ছে 120, আর সি থেকে এ তো আসলে এভাবে আমরা ধরি না, বাট যদি ওই যে ক্লকওয়াইজ ডিরেকশনে যাই তাহলে হচ্ছে 120 ডিগ্রি করে করে আসে আর কি। তো এখানে সেভাবে আঁকছি, এই যে আপনারা যদি দেখেন, আমি যদি রেড কালারে নেই, এই যে এটা হচ্ছে ভিএএন আছে, তারপরে তার থেকে 120 ডিগ্রি পরে এখানে ভিভিএন আছে, তার থেকে 120 ডিগ্রি পরে ভিসিএন আছে, এগুলো হচ্ছে আমার ফেজ ভোল্টেজ। ফেজ ভোল্টেজ যেহেতু এএন ভিএন, এন এর সাথে ভোল্টেজ, তো এটা আসলে ফেজ ভোল্টেজ। এবার আমি যেটা করছি যে এগুলাকে আসলে ভেক্টর গুলোকে পিছনের দিকে এক্সটেন্ড করছি, যেমন ভিসিএন কে পিছনের দিকে এক্সটেন্ড করে বানাইছি হচ্ছে ভিএনসি। সো ভিএনসি যখন আমরা বানাইছি, বানানোর পর আমরা আমাদের এদিকে আছে হচ্ছে আবার ভিভিএন, ভিভিএন এর সাথে ভিএনসি কে যোগ করলে আমরা পাই হচ্ছে ভিভিসি, এটাকে এভাবে রাখলাম। আবার ভিএএন কে পিছনের দিকে এক্সটেন্ড করে ভিএনএ বানাইছি, আবার এদিকে আছে হচ্ছে ভিসিএ, তো ভিসিএ প্লাস ভিএনএ এর দুটোকে যোগ করলে পাওয়া যায় হচ্ছে ভিসিএ। আর এদিকে ভিভিএন ছিল, সেটাকে পিছনের দিকে এক্সটেন্ড করে ভিএনবি বানাইছি, ভিএএন প্লাস ভিএনবি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিএবি। আমার যেটা দরকার, আমার হচ্ছে ভিএবি এবং ভিএসি এদের সাথে ফেজের রিলেশন করানো, এদের সাথে ফেজ ভোল্টেজ রিলেশন করানো। সো প্রথমে ভিএবি সাথে রিলেশন থেকে আমরা দেখি, এটা হচ্ছে ঘড়ির কাঁটার 12টা থেকে আমরা ঘোরা শুরু করব, যে আগে থাকবে সে হচ্ছে লিডিং, মানে ক্লকওয়াইজ আমরা ঘোরা শুরু করব, যে আগে থাকবে সে হচ্ছে লিডিং। সো আমি এটাকে দেখতে পারতে হচ্ছে ভিএবি, আর তার ঠিক 30 ডিগ্রি পরে আমি দেখতে পারতে হচ্ছে ভিএএন। তার মানে আমরা জানি যে আমাদের
ওয়াই কানেকশনের জন্য ভিএল ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ভিপি, এটা হচ্ছে ম্যাগনিটিউডের পার্ট আর অ্যাঙ্গেলের একটা পার্ট আসবে এখানে। তাহলে ভিএলটা হচ্ছে আমার এখানে ভিএবি, আর √3 জায়গায় থাকবে, ভিপির জায়গায় আসবে হচ্ছে ভিএএন আসলো। আর যে অ্যাঙ্গেল যে 30 ডিগ্রি, তাহলে এখানে আমরা দিতে পারি হচ্ছে +30 ডিগ্রি, যেহেতু ভিএবি লিড করতেছে কত ডিগ্রি, +30 ডিগ্রি। ক্লকওয়াইজ ঘুরবো, যে আগে থাকবে সেই লিডিং। এটা মাথায় রাখলে হবে যে আমি 12টা কাটা থেকে ঘোরা শুরু করব, যে আগে থাকবে সেই লিডিং। সো ভিএবি আগে থাকতেছে, তার মানে হচ্ছে ভিএবি ভিএএন থেকে 30 ডিগ্রি লিডিং। আমি এখানে তাহলে এটাকে আসলে একটা লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ আমি কনভার্ট করতে পারছি। এখন এই জিনিসটাকে আপনারা হয়তো 1-2 তে পড়ে আসছেন এসিতে, যে আমরা আমাদের কয়েকটা ফর্ম ছিল, একটা হচ্ছে রেক্টাঙ্গুলার ফর্ম হুইচ ইজ আপনারা হয়তো পড়ছেন a প্লাস জেবি, তারপরে পড়ছেন হচ্ছে পোলার ফর্ম আর অ্যাঙ্গেল থিটা, তারপরে পড়ছেন হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম আর ই টু দি পাওয়ার জে থিটা। হ্যাঁ, তার মানে এই সবগুলোকে আসলে আমি চাইলে কনভার্ট করতে পারি। সো আর অ্যাঙ্গেল থিটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, আর ই টু দি পাওয়ার জে থিটা। সো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি। এটা যেটা আমি বলতে পারি যেটা আমার আর, এটা হচ্ছে অ্যাঙ্গেল থিটা, তাহলে এটাকে বলতে পারি হচ্ছে আর, তারপরে হচ্ছে ই টু দি পাওয়ার জে 30। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমি তো ভিএবি বের করলাম, এখানে আসলে সেটাই লিখে রাখছি আর কি। যদি আমি এখানে লিখতাম, তাহলে এখানে আসতে হচ্ছে √3 ভিএএন, অ্যাঙ্গেল হচ্ছে +30। হোয়াট অ্যাবাউট হচ্ছে ভিসিএ? হ্যাঁ, ভিসি এর সাথে আসলে রিলেশনটা কেমন হবে? আমি যদি একটু আবার উপরের ফিগারটাতে যাই, এই হচ্ছে আমার ভিসিএ, এই হচ্ছে আমার ভিসিএ। এখন আমি একবার হচ্ছে ভিএএন নিলাম, আবার একবার যদি ভিবিএন নিই, আরেকবার যদি ভিসিএন নিই, সমস্যা। আমার সবগুলাকে একটা কমন ফেজে সাপেক্ষে রিপ্রেজেন্ট করলে আমার জন্য আসলে সুবিধা। সো ভিএবি কে যেহেতু আমি আসলে ভিএএন এর সাপেক্ষে রিপ্রেজেন্ট করছি, আমার চেষ্টা করে থাকতে হবে যে ভিসিএ কেও যাতে আসলে আমি ভিএএন এর সাপেক্ষে আসলে রিপ্রেজেন্ট করি। এখন তাহলে আমি কিভাবে রিপ্রেজেন্ট করবো? আমার কাছে আবার হচ্ছে 12টার কাটা আছে, 12টা কাটা থেকে আমি ঘোরা শুরু করলাম। ভিসিএ এখনো আসে নাই, সবার প্রথমে আসছে হচ্ছে ভিএএন। ভিএএন থেকে এতটুকু গেলাম, কত ডিগ্রি গেলাম, 180। তারপর আরো একটু গেলাম, তারপর কতটুকু গেলাম, 210। এটা হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? তার মানে ভিএএন থেকে 180 যোগ 30, এই 210 ডিগ্রি পরে ভিসিএ আসতেছে। তার মানে আমি যদি ভিসিএ কে রিপ্রেজেন্ট করতে চাই, ভিসিএ ইজ ইকুয়াল টু √3 ভিএএন, এই ব্যাপারে কোনো সমস্যা নেই। বাট সেটা আসবে হচ্ছে মাইনাস, কজ সেটা ল্যাগ করতেছে, লিডে নাই, সেটা ল্যাগে আছে, -210 ডিগ্রি। ভিসিএ ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ভিএএন -210 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি সেটা লিখি, আমার এখানে আসবে হচ্ছে ভিসিএ ইজ ইকুয়াল টু হচ্ছে √3 ভিএএন, অ্যাঙ্গেল হচ্ছে -210 ডিগ্রি। এখন আমি উপরে যোগ করছিলাম ভিএবি ভিএসি, এখানে বাইর করছি ভিসিএ, দুইটা কিন্তু সেম না। এই যে এখানে করছি হচ্ছে ভিএবি ভিএসি, আর নিচে আমি এখানে ফাইন্ড আউট করছি ভিসিএ। সামহাউ ভিসিএ কে আমার ভিএসি তে কনভার্ট করতে হবে। তো আমি জানি যে ভিএসি ইজ ইকুয়াল টু হচ্ছে -ভিসিএ, বা ভিসিএ ইজ ইকুয়াল টু হচ্ছে -ভিএসি, কথা একই। তো আমাদের আসলে ভিএসি ফাইন্ড আউট করার জন্য ভিসিএ যেটা আমি এখানে ফাইন্ড আউট করছি, সেটাকে -1 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সেখানে -1 দিয়ে মাল্টিপ্লাই করলাম, -1 দিয়ে যদি আপনি মাল্টিপ্লাই করেন ক্যালকুলেটরে, যদি এটা হচ্ছে পোলার ফর্ম নিয়ে সলভ করেন, দেখবেন যে আসলে এই অ্যাঙ্গেলটা হয়ে যাচ্ছে -30 ডিগ্রি। -30 ডিগ্রি ওই 180 ডিগ্রির সাথে যোগ বিয়োগ হয়ে এটা আলটিমেটলি -30 ডিগ্রি থাকে আর কি। যেহেতু -1 এর ম্যাগনিটিউড 1, বাট অ্যাঙ্গেল হচ্ছে আসলে ওই 180 ডিগ্রি আর কি। তো এটার সাথে যোগ বিয়োগ হয়ে আলটিমেটলি এখানে একটা অ্যাঙ্গেল ফাইনাল অবশিষ্ট থাকতেছে, ওটা হচ্ছে -30 ডিগ্রি। তো এটাকে যদি আমি আবার হচ্ছে আর ই টু দি পাওয়ার জে থিটার ফর্মে লিখতে চাই, তাহলে হচ্ছে √3 ভিএএন ই টু দি পাওয়ার -j30। তার মানে আমার কাছে দুইটা ভ্যালু, একটা হচ্ছে √3 ভিএএন প্লাস ই টু দি পাওয়ার জে30, আর একটা হচ্ছে √3 ভিএএন ই টু দি পাওয়ার -j30। সেই দুটাকে যদি আমি যোগ করি, এখানে সেটাই করছি, তাহলে আমি আসলে √3 ভিএন কে কমন নিতে পারি, ই টু দি পাওয়ার জে30 প্লাস ই টু দি পাওয়ার -j30, এরা হচ্ছে কমন গেল। এখন এটা একটা ফর্মুলার মধ্যে পরে আমরা জানি যে ই টু দি পাওয়ার জে থিটা প্লাস ই টু দি পাওয়ার -j থিটা ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু হচ্ছে cos থিটা। তো এখানে ই টু দি পাওয়ার জে থিটা আছে, ই টু দি পাওয়ার প্লাস ই টু দি পাওয়ার -j থিটাও আছে, ডিভাইডেড বাই 2 নাই। তাহলে আমার ফর্মুলাতে আসবে হচ্ছে 2 cos থিটা, 2 cos থিটা, যেখানে থিটা হচ্ছে নাথিং বাট 30 ডিগ্রি। সো cos 30 এর ভ্যালু হচ্ছে √3/2। আমি যদি √3/2 এখানে যদি বসাই, তাহলে আমার এখানে আলটিমেটলি যেটা থাকতেছে 2√3 VAN ইন্টু √3/2, এই 2 কাটাকাটি যাবে, √3 মাল্টিপ্লাই করলে আসবে হচ্ছে 3 VAN। তার মানে VAB প্লাস VAC, এটা আলটিমেট যে ভ্যালুটা আমার আসতেছে সেটা আসতেছে হচ্ছে VAN। তাহলে এখন আমি বলতেছি যে ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন মানে হচ্ছে এই যে একটু আগে যেটা আমি আসলে এখানে ডিফাইন করে রেখে এত সব ক্যালকুলেশন করলাম, যে VAB প্লাস VAC ইজ ইকুয়াল টু 3QA/2πk লন ডি বাই আর, এটাকে আমরা বলতেছি ইকুয়েশন 1। এখানে ভিএবি প্লাস ভিএসি এর জায়গায় আমরা এখন 3 ভিএএন বসাই দিব। সো 3 ভিএএন যদি আমরা বসাই,
বসাই দিলে আমরা এখান থেকে যেটা করব যে এরপরে আপনারা জানেন যে কি করতে হবে আসলে কিউ এ বাই ভি এ এন করবো আর কি, মানে আমি যদি এই চার্জকে এই ভোল্টেজ দিয়ে ভাগ করি তাহলে আমি আসলে ক্যাপাসিট্যান্স পেয়ে যাবো, এবং সেই ক্যাপাসিট্যান্সকে আমি বলতেছি সি এ এন এ থেকে এন এর মাঝে যে ক্যাপাসিট্যান্স। হ্যাঁ, তাহলে এটা আসলে কত আসবে, এটা আসবে হচ্ছে 2 পাই কে লন ডি বাই আর ফ্যারাডে পার মিটার। আপনার একটা জিনিস এখানে মনে রাখার ব্যাপার, সেটা হচ্ছে আমি সিএএন ফাইন্ড আউট করতে গেছি, সিএএন ফাইন্ড আউট করার জন্য আমি ভোল্টেজ কোনটা কোনটা নিয়েছি, ভোল্টেজ নিচে হচ্ছে ভিএবি ভিএসি। আমি যদি বলি আমি সিভিএন ফাইন্ড আউট করতে চাই তাহলে আমার কোন কোন ভোল্টেজ নিতে হবে, এই যে এখানে ভিএবি আর ভিএসি নিচে হচ্ছে সিএএন ফাইন্ড আউট করার জন্য। আমি যদি বলি যে আমি সিভিএন ফাইন্ড আউট করতে চাই তাহলে কোন কোন ভোল্টেজ নিতে হবে, সিবিসি আর সিবিএ, মানে বি এর সাথে বি থাকবে হচ্ছে এখানে, তাহলে বি এর সাথে হচ্ছে ভিএ আর ভিভিসি, বুঝে গেছে? আপনি যখন এ কে নিচ্ছেন তখন দেখেন এর সাথে বাকি যে দুইটা ফেজ ছিল সেই দুইটা ফেজ কে নিচ্ছেন, এর সাথে বি কে নিচ্ছেন, এর সাথে সি কে নিচ্ছেন। তো আপনার যখন বিএন লাগবে, সিবিএন লাগবে, তখন আপনার বি এর সাথে বাকি দুইটা ফেজ নিতে হবে। আবার যখন বলবো যে সিএন লাগবে তখন সি কে এখানে রাখবেন আগে, সি এর সাথে একটা ফেজ দিবেন, সি এর সাথে আরেকটা ফেজ দিবেন, বুঝা গেছে? জি স্যার। ওইভাবে হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম যদি আপনি ড্র করেন, এবং ভেক্টর ডায়াগ্রাম ড্র করলে আপনি আলটিমেটলি দেখবেন যে ওই যে এই দুইটাকে যোগ করলে আপনি এখানে পাবেন হচ্ছে 3 VVN, আর এই দুইটাকে যোগ করলে এখানে পাবেন হচ্ছে 3 VCN। করে দেখেন, দেখবেন যে এরকমই আসতেছে আর কি, ওই লিড ল্যাগ করে আলটিমেটলি দেখবেন যে এরকমই আসতেছে। তো আপনাকে কোনটা ধরতে হবে এটা আপনার বুঝতে হবে আর কি। আমি যদি পরীক্ষার সময় রেফারেন্সটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিয়ে যদি বলি যে ফাইন্ড সিভিএন বা ফাইন্ড সিসিএন, সেক্ষেত্রে আপনাকে আসলে ক্যালকুলেশন গুলো ওইভাবেই করতে হবে আর কি, ওইভাবেই ডিরাইভেশন করতে হবে। বা ওই যে প্রথমে ভিএবি আমরা এখানে ফাইন্ড আউট করছি, আপনাকে যদি সিভিএন বলি আপনাকে হচ্ছে ভিভিএ ফাইন্ড আউট করতে হবে। তো এখানে ওই যে কিউ এ বাই 2 পাই কে ইনিশিয়াল ফাইনাল এভাবে করে করে টার্ম গুলো হয়তো বাদ চলে যাবে, দেন কিছু টার্ম থাকবে যোগ বিয়োগ করে আলটিমেটলি আপনি এই ইকুয়েশন হয়তো আসবেন, যেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 হিসেবে ডিনোট করছি। দেন ইকুয়েশন থেকে আসলে ভেক্টর ডায়াগ্রামটা ড্র করতে হবে, দেন সেখান থেকে আপনার বুঝতে হবে যে আমার আসলে কোন ফেজটাকে আমার রেফারেন্স ধরতে হবে। যেমন আমরা এখানে ভিএএন ফেজটাকে রেফারেন্স ধরছি, ভিএএন। আপনার যখন আসলে সিভিএন লাগবে তখন আপনার আসলে ভিবিএন ফেজটাকে আসলে রেফারেন্স ধরতে হবে আর কি। তো ওইটার সাথে ধরে বাকিগুলা কতটুকু লিডে আছে না ল্যাগে আছে সেটা আপনার বের করতে হবে। তো যেটা হবে যে আসলে সবসময় আপনার ঘড়ির কাঁটা থেকে ঘোরা শুরু করবেন, যেটা আগে থাকবে সেটা লিডিং, যেটা পরে থাকবে সেটা ল্যাগিং। ঘড়ির কাঁটার থেকে মানে ক্লকওয়াইজ ঘুরলে যেটা আগে থাকবে সেটা হচ্ছে লিডিং, আর যেটা পরে থাকবে সেটা হচ্ছে ল্যাগিং। এই হচ্ছে নিয়ম। আচ্ছা, এরপরে আমাদের যে পরের যে টপিকটা সেটা হচ্ছে আনসিমেট্রিক্যাল লাইন। আমরা তো সিমেট্রিক্যাল স্পেসিং দেখলাম, হোয়াট অ্যাবাউট আনসিমেট্রিক্যাল স্পেসিং? আনসিমেট্রিক্যাল স্পেসিং এ আমাদের যেটা করতে হবে আমরা জানি, এই ট্রান্সপোজিশন করতে হবে। ইন্ডাকটেন্স আমরা করছিলাম, ক্যাপাসিট্যান্স আমাদেরকে ট্রান্সপোজিশনের বিকল্প কিছু নেই। সো ট্রান্সপোজিশনের সাথে আপনারা অলরেডি পরিচিত যে একটা সাইকেলে কন্ডাক্টরের পজিশন গুলোকে আমরা আসলে চেঞ্জ করে দিচ্ছি, মানে পজিশন ফিক্স থাকতেছে, কন্ডাক্টরের প্লেসমেন্ট গুলাকে আমরা আসলে চেঞ্জ করে দিচ্ছি। এবং সেটা আমরা কিভাবে করি, ওই যে আমরা একটা ত্রিভুজ নিছিলাম এ বি সি, প্রথমে এই যে এইভাবে হচ্ছে এবিসি বসেছিলাম সেগমেন্ট 1-এ, বা এই যে পজিশনে যদি আমরা বলি পজিশন 1-এ হচ্ছে এ বি সি বসছে, এখানে হচ্ছে সি বসছে, তারপর হচ্ছে যেখানে গিয়ে থামছি সেখান থেকে আবার ঘোরা শুরু শুরু করবো সি এ বি, তাহলে এই যে সি এ বি, আবার হচ্ছে বি তে গিয়ে থামছে, আবার হচ্ছে এখান থেকে ঘোরা শুরু করবো বি সি এ, তাহলে এই যে বি সি এ। এবার আবার যদি আমি যদি আবার যদি ঘুরি আবার হচ্ছে এবিসি আসবে আর কি। সো এটা হচ্ছে আমার একটা ট্রান্সপোজিশনের যেই ফর্মুলা, যেটা সেটা যে আমি আসলে কিভাবে কন্ডাক্টরের পজিশন গুলোকে সুইচ করবো। সো পজিশন 1-এ কখনো কন্ডাক্টর এ থাকবে, কখনো বি থাকবে, কখনো সি থাকবে। আমি আসলে এখানে যেটা করি আমি এগুলোকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে ফেলি। এটাকে আমরা বলতেছি সেগমেন্ট 1, এখানে আমরা বলতেছি হচ্ছে সেগমেন্ট 2, এটাকে আমরা বলতেছি হচ্ছে সেগমেন্ট 3। সেগমেন্ট 1-এ কি আছে, সেগমেন্ট 1 এ আছে হচ্ছে পজিশন 1-এ, বি আছে হচ্ছে পজিশন 2-তে, সি আছে হচ্ছে পজিশন 3-তে। তো এখানে আমরা যেটা করছি আমাদের পজিশন গুলো কিন্তু ফিক্সড, এই যে 1, তারপরে 2, এরপরে হচ্ছে 3। সো সেগমেন্ট 1 এর জন্য এ আছে হচ্ছে পজিশন 1-এ, বি আছে হচ্ছে পজিশন 2-তে, আর সি আছে হচ্ছে পজিশন 3-তে। এখন আমার যেটা করতে হবে, আমার এখানে ফাইন্ড আউট করতে হবে কি, ফাইন্ড আউট করতে হবে হচ্ছে ভোল্টেজ ড্রপ। 1 কুলম্ব আধানকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে যে পরিমাণ কাজ করতে হয়। তাহলে এখানে আসলে আমি VAB1 ফাইন্ড আউট করতে চাচ্ছি। VAB1 যদি আমি ফাইন্ড আউট করতে চাই তাহলে সেটার ভ্যালু কি হবে? আপনি বলতে পারেন যে স্যার আমি ওই যে 1/2 পাই কে একেবারে বাইরে রাখতে চাই, যেহেতু 1/2 পাই কে সবার সাথেই থাকবে, কিউ এর সাথেও থাকবে, কিউ ভি এর সাথেও থাকবে, কিউ সি এর সাথেও থাকবে। সো এটাকে আমি বাইরে কমন নিয়ে একেবারে এভাবে লিখে ফেলতে পারি। আর এখানে বাকি যেটা থাকবে প্রথমে হচ্ছে কিউ এ। সো কিউ এ কে ইনিশিয়ালি, আচ্ছা এখানে এটা মুছি, এটা আবার নিচে ডিভাইড দেওয়ার দরকার নেই। কিউ এ কে ইনিশিয়ালি হচ্ছে আমরা কোথায় রাখবো, এ তে রাখবো। কিউ এ কে ফাইনালি হচ্ছে বি তে নিব। আর 1 মানে হচ্ছে সেগমেন্ট 1, সেগমেন্ট 1, ঠিক আছে? কিউ এ কে ইনিশিয়ালি যখন এ তে রাখবো তখন নিচে কত আসবে বা উপরে কত আসবে?
কিউ এ কে ইনিশিয়ালি এতেই রাখবো, তাহলে নিচে আসবে হচ্ছে আর। আর কিউ আর উপরে D31 কিউ এ কে ইনিশিয়ালি বি তে নিব, তাহলে বি তে নিলে কত আসবে? D12 D12 D12। এরপরে কিউ বি এর পালা। কিউ বি কে ইনিশিয়ালি হচ্ছে এতে রাখবো, কিউ বি কে যদি আমি ইনিশিয়ালি এতে রাখতে চাই, এখানে নিচে আসবে হচ্ছে D12। আর কিউ বি কে ফাইনালি বি তে রাখতে চাচ্ছি, তাহলে তার নিজের ডিস্টেন্সটা এখানে আসবে D12 বাই আর, সরি আর বাই D12। এবার কিউ সি কে যদি আমি ইনিশিয়ালি এতে রাখতে চাই, তাহলে কিউ সি কে ইনিশিয়ালি এতে রাখার জন্য আমার উপরে আসবে হচ্ছে ডি ডি উপরে কত আসবে আর নিচে কত আসবে, মানে এটাকে কিউ সি কে ইনিশিয়ালি হচ্ছে এতে নিব, ইনিশিয়ালটা থাকে হচ্ছে নিচে, D31 নিচে D31 থাকে। নিচে D31 আর ফাইনালটা থাকে হচ্ছে উপরে, আর এটাকে হচ্ছে ফাইনাল হচ্ছে বিতে নিব D23। ওকে, আমার সেগমেন্ট 1 এর জন্য কাজ শেষ। সেগমেন্ট 2 তে যেটা হবে, সেগমেন্ট 2 তে হচ্ছে এগুলার পজিশন চেঞ্জ হয়ে যাবে, এ চলে যাবে হচ্ছে 2 তে। আমি যদি এখানে খেয়াল করে দেখি যে এখানে এ ছিল হচ্ছে 1 এ, এখানে এ চলে গেছে হচ্ছে 2 তে। বি ছিল হচ্ছে 2 তে, বি চলে গেছে হচ্ছে 3 তে, আর সি ছিল হচ্ছে এখানে 3 তে, সি চলে গেছে হচ্ছে 1 এ। এখানে আমার ফাইন্ড আউট করতে হবে হচ্ছে VAB2, মানে VAB ফর সেগমেন্ট 2। তাহলে 1/2 পাইকে আবার আমি কমন নিলাম, কমন নেওয়ার পর আমার এখানে থাকতেছে হচ্ছে QA লন। এ কে ইনিশিয়ালি এ তে রাখবো, সো নিচে আসবে হচ্ছে আর, এ কে হচ্ছে বি তে নিব, সো এ কে যদি আমি বি তে নিতে চাই, আমার এখানে উপরে ডিসটেন্স আসবে হচ্ছে D23। এই যে এ কে বি তে নিতে চাই, D23 প্লাস QB লন। বি কে হচ্ছে ইনিশিয়ালি এ তে রাখতে চাচ্ছি, তার মানে D23 আসবে হচ্ছে নিচে, বি কে ফাইনালি বি তে রাখতে চাচ্ছি, আর আসবে হচ্ছে উপরে, প্লাস কিউসি, সি কে ইনিশিয়ালি হচ্ছে এতে আনতে যাচ্ছি, তাহলে ইনিশিয়ালি একে আনার জন্য নিচে আসবে হচ্ছে D12, আর সি কে ফাইনালি হচ্ছে বিতে নিতে যাচ্ছি, সো ফাইনালি যদি একে বিতে নিতে চাই, তাহলে এখানে আসবে হচ্ছে উপরে আসবে হচ্ছে D31। সেগমেন্ট 2 কমপ্লিট। সেগমেন্ট 3 তে যাই। সেগমেন্ট 3 তে যেটা হবে, আবার এদের পজিশন চেঞ্জ হয়ে যাবে, এই যে বি চলে যাবে হচ্ছে এবারে 1 এ, এ চলে যাবে হচ্ছে 3 তে, আর সি চলে যাবে হচ্ছে 2 তে। এদের পজিশন চেঞ্জ হয়ে গেছে। এবার হচ্ছে VAB ফর সেগমেন্ট 3 ফাইন্ড আউট করতে হবে, সেটা হবে আসবে হচ্ছে আবার 1/2 পাই কে যদি আমি কমন নেই। কমন নেওয়ার পর আমার এখানে আসবে হচ্ছে QA লন, এ কে এ তেই রাখবো, সো এটা আর বাই ডিফল্ট সবগুলোতে আর থাকতেছে, আর এ কে হচ্ছে বিতে নিতে চাই, এ কে বিতে নিতে চাইলে উপরে আসবে হচ্ছে D31। QB কে ইনিশিয়ালি বিতে যদি রাখি, সরি ফাইনালি যদি তাকি হচ্ছে এখানে লন লিখি আগে, লন কিউবি কে ইনিশিয়ালি যদি এতে আনতে চাই, কিউবি কে ইনিশিয়ালি যদি এতে আনতে চাই, নিচে আসবে হচ্ছে D31। আর কিউবি কে ফাইনালি বিতে রাখতে চাই, উপরে আসবে হচ্ছে আর। কিউসি কে ইনিশিয়ালি হচ্ছে এতে আনবো, সো নিচে আসবে হচ্ছে D23। আর আমাদের কিউসি কে ফাইনালি হচ্ছে আমরা বিতে নিতে চাই, সো উপরে আসবে হচ্ছে D12। ওকে, এখন তিনটা সেগমেন্টে আমি 3 রকমের ভোল্টেজ পেয়ে গেছি। 3 রকমের ভোল্টেজ দিয়ে আমাদের আসলে সম্ভব না। আপনারা ইন্ডাকটেন্সেও দেখছিলেন যে আমরা তিনটা সেগমেন্টে 3 রকমের ফ্লাক্স লিংকেজ পাইছিলাম, তারপর আমরা এভারেজ ফ্লাক্স লিংকেজ বের করছিলাম, তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ। সেখানে তিনটা সেগমেন্টে 3 রকমের ভোল্টেজ পাইছি। একটা সেগমেন্টে পাইছি হচ্ছে VAB1, একটা সেগমেন্টে VAB2, একটা সেগমেন্টে VAB3। সো তিনটাকে আমরা আসলে যোগ করে 3 দিয়ে ভাগ দিয়ে আমরা আসলে এভারেজ ভোল্টেজটা ফাইন্ড আউট করব। সো VAB ইজ ইকুয়াল টু VAB1 প্লাস VAB2 প্লাস VAB3 ডিভাইডেড বাই 3। এখন তিনটাকে যদি আমি যোগ করি, দেখেন তিনটার মধ্যে কি কি জিনিস কমন আছে। যদি আমি একটু এইভাবে ছবিটা রাখি, এখানে হয়তো এটা যদি আরেকটু উপরে লেখা যেত, তাহলে তিনটাকে একই উইন্ডোতে দেখে যোগ করাটা ইজি হতো। 1/2 পাই কে QA লন D31 বাই R প্লাস QV লন R বাই D31 প্লাস QC লন D12 বাই D23। এবার হয়তো তিনটাকে একই উইন্ডোতে রাখা যাবে, VAB1, VAB2, VAB3। একটু নামাই, হ্যাঁ এই যে তিনটাকে একই উইন্ডোতে দেখা যাচ্ছে। সো এখানে প্রথমে হচ্ছে কিউ এর পার্ট, তিনটাতেই কিউ এ আছে, সো তিনটাতেই 1/2 পাই কে তিনটাতেই কমন যাবে, বাট তিনটাতে কিউ এ যেহেতু আছে, সে তিনটাতে যদি কিউ এ কে কমন নেই, একটাতে আছে হচ্ছে লন D12 বাই আর, একটাতে আছে হচ্ছে লন D23 বাই আর, একটাতে আছে হচ্ছে লন D31 বাই আর। সো লনের টার্ম যোগ থাকা মানে হচ্ছে সেটা আসলে গুণ থাকা, তার মানে আমার কিউ এর জন্য আসবে হচ্ছে কিউ এ লন D12 D23 D31 ডিভাইডেড বাই হচ্ছে আর কিউব। হ্যাঁ, যেহেতু লনের টার্ম থাকা মানে সেটা আসবে হচ্ছে গুণ, যোগ থাকা। তারপর কিউবি এর জন্য যেটা আসবে, দেখেন কিউবি এর জন্য আসবে জাস্ট কিউ এর উল্টা, মানে এখানে আর গুলো আছে হচ্ছে উপরে আর বাকি টার্ম গুলো আছে হচ্ছে নিচে, তাহলে কিউবি এর জন্য আসবে হচ্ছে লন আর কিউব ডিভাইডেড বাই হচ্ছে D12 D23 D31।
আর কিউসি এর জন্য কি আসবে, কিউসি এর জন্য যদি আপনি খেয়াল করে দেখেন উপরে আসবে হচ্ছে D12 D23 D31, আর নিচেও কি আসবে, নিচে আসবে হচ্ছে D12 D23 D31, মানে কিউসি এর জন্য উপরের টার্ম যা আসবে লনের, নিচের টার্ম যা আসবে এটা আসলে ইকুয়াল, কাটাকাটি কি আলটিমেটলি কিউসি নাই হয়ে যাবে আর কি। তারপর আমরা দেখি এখানে আসলে কিউসিটা বাদ চলে যাবে আর কি। তো এখানে যদি সেটা আমরা লিখি VAB ইজ ইকুয়াল টু হচ্ছে 3টা ভোল্টেজ যোগফল ডিভাইডেড বাই 3, সো 1/3 কে আলাদা রাখলাম, তারপর 1/2 পাই কে, তারপরে কিউ এর জন্য যেটা বললাম যে D12 D23 D31 ডিভাইডেড বাই আর কিউব, কিউব এর জন্য সেটা উল্টাটা, আর কিউসি এর জন্য হচ্ছে উপরে নিচে টার্ম সেম আর কি। সো উপরে নিচে টার্ম সেম হওয়ার কারণে এটা আসলে যেটা হবে, এটা আসলে লন 1 থাকতেছে এবং লন 1 এর ভ্যালু হচ্ছে 0, সো কিউসি এর সাথে 0 গুণ করলে আলটিমেটলি এটা আর কিছু থাকতেছে না। সো এখানে আমার আলটিমেটলি যেটা থাকতেছে সেটা হচ্ছে 1/3। আচ্ছা, এরপরে এখানে আমরা যেটা করছি, নিচে আছে হচ্ছে আর কিউ, আর উপরে কিছু নাই। সো উপরে কিছু নাই যেহেতু এটাকে আমরা আসলে এরকম করতে পারি যে D12 D23 D31, হ্যাঁ, এরপর এটাকে আমি করতে পারি আসলে ব্র্যাকেটের মধ্যে হোল টু দি পাওয়ার 1 কিউব, তারপরে এটাকে আবার আমি ব্র্যাকেটের মধ্যে এভাবে দিতে পারি 3। সো আপনি হোল টু দি পাওয়ার 1/3 দেন, বা এটাকে আসলে এইভাবে রিপ্রেজেন্ট করেন, জিনিসটা দুইটা কিন্তু একই জিনিস। তো এখানে আসলে আমি সেভাবে রিপ্রেজেন্ট করছি, আসলে এই 3 আর এই 3 মাল্টিপ্লাই করে কাটাকাটি গিয়ে আলটিমেটলি আসলে এটাই থাকে আর কি। তো এইভাবে কেন করছি, আসলে ওই দুইটাকে একই কমন টার্মের মধ্যে আনার জন্য আর কি। এই যে আর কিউব যেটা ছিল এটাকে আসলে ওই একই পাওয়ারের মধ্যে আনতে চাচ্ছে, আর আমরা জানি এরকম ডিস্টেন্স থাকলে যতগুলো ডিস্টেন্স থাকবে তার পাওয়ার আসবে ঠিক ততগুলো। সো এটাও একটা আসলে ইন্টেনশন আর কি আমাদের। সো কিউ এর জন্য আমরা যেটা করছি যে এটাকে আসলে এভাবে সাজায় লিখছি, আর কিউ ভি এর জন্য আমরা আসলে এটাকে এভাবে সাজায় লিখছি। সাজায় লিখে আমরা যেটা করতে পারি, এই পাওয়ারটাকে আমরা আবার হচ্ছে পিছনে পাঠাইতে পারি আর কি, এই সামনে বা পিছনে যাই বলি না কেন এখানে আসলে আমরা আনতে পারি। সো এখানে আলটিমেটলি আমার যেটা আসে সেটা আসতেছে হচ্ছে 1/3.1/2 পাই কে, তারপর 3টাকে সামনে নিয়ে আসছি 3QA, আর এই যে ওভারঅল যে এই টার্মটা সেটাকে আমরা বলি আসলে ইকুইভ্যালেন্ট ডিসটেন্স। ইন্ডাকটেন্স আমরা বলছিলাম, ক্যাপাসিট্যান্স আমরা এটাকে বলবো ইকুইভ্যালেন্ট ডিসটেন্স, DEQ ডিভাইডেড বাই R প্লাস 3QV, এই যে 3টা আবার সামনে চলে আসছে 3QV লন R বাই DEQ, যেখানে DEQ হচ্ছে যতগুলো ডিসটেন্স আছে আনসিমেট্রিক্যাল ডিসটেন্স তাদের মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ওই ডিসটেন্স যতগুলো সেটা হচ্ছে তত পাওয়ার আসবে আর কি। আচ্ছা, তাহলে VAB ফাইনালি আমার যেটা আসতেছে এই 3 দিয়ে যদি আমি আসলে মাল্টিপ্লাই করে দিই, 3 কাটা আবার এই 3 কাটা, তাহলে আলটিমেটলি থাকবে 1/2 পাই কে QA লন DEQ বাই R প্লাস QB লন R বাই DEQ। এইটার সাথে ম্যাচ রেখে আমাকে বলেন যে VAC কত হওয়া উচিত। আমি VAC আর এখন ওই যে 3টা সেগমেন্ট ধরে ধরে বের করার দরকার নেই আপনাদের, আমি এটার সাথে ম্যাচ রেখে আমি VAC টা ফাইন্ড আউট করতে যাচ্ছি। হোয়াট উইল বি মাই VAC? স্যার 1/2 পাই কে, তারপরে QA লন QA লন DEQ বাই R DEQ বাই R প্লাস হচ্ছে QC লন R বাই DEQ। QC লন R বাই DEQ। জাস্ট যখন QV ছিল মানে VAB যখন ছিল তখন QA আর QV ছিল, এবং তার মধ্যে QV টা ছিল হচ্ছে এর জাস্ট ফ্লিপ ভার্সন। সিমিলারলি যখন VAC নিব তখন A আর C থাকবে, এবং তার মধ্যে QC হবে হচ্ছে A এর ফ্লিপ ভার্সন আর কি। তাহলে এরপরে যেটা করবো আমরা, এরপরে কি করবো আপনারা অলরেডি তো বুঝে গেছেন যে VAB আর VAC কে যোগ করবো। সো VAB আর VAC কে যদি আমি যোগ করি, এখানে QA এখানেও QA, সো 2QA লন DEQ বাই R প্লাস QB প্লাস QC, যেহেতু এখানে লন R বাই DEQ লন R বাই DEQ কমন, তাহলে এটাকে কমন নিলে আমরা লিখতে পারি QB প্লাস QC। আবার QB প্লাস QC ইকুয়াল টু হচ্ছে মাইনাস QA, সে মাইনাস কিউ এটাকে বসালাম, বসানোর পর আবার এইটার মাইনাসটাকে আমরা আসলে কমন নিয়ে এটাকে যদি সামনে পাঠালে এটা আবার পোলটিকে হয়ে যাবে হচ্ছে লন DEQ বাই R। সো আমার এখানে আসতেছে যে 2QA লন DQ বাই R প্লাস QA লন DEQ বাই R, তাহলে আলটিমেটলি যোগ করলে থাকবে যে 3QA লন DEQ বাই R। তারপরে VAB প্লাস VAC, আর এখন এখানে আমি ভেক্টর ডায়াগ্রাম ড্র করি নাই, এই দুটাকে যোগ করলে আমি আসলে আলটিমেটলি যেটা পাবো সেটা হচ্ছে 3VAN। তো এখানে আমি ডাইরেক্টলি এটা বসাই দিচ্ছি যে 3VAN পাচ্ছি। সো এখানে এখন বসাই দেওয়ার পরে আমরা এখান থেকে CAN ফাইন্ড আউট করতে পারি। CAN ইজ ইকুয়াল টু হচ্ছে QA বাই VAN। তাহলে এখানে আসলে ডিভাইড করার পর আলটিমেটলি যেটা থাকতেছে 2 পাই কে লন DEQ বাই R। আমাদের ক্যাপাসিট্যান্সের মোটামুটি সবগুলো ফর্মুলাই কিন্তু এরকম ভাবে আসতেছে, 2 পাই কে লন D বাই R এতক্ষণ পর্যন্ত ছিল, যেহেতু আনসিমেট্রিক্যাল স্পেসিং এখন আসলে DEQ বাই R। আবার যখন বান্ডেল কনেক্টরদের যাব তখন হয়তো আরটা হয়তো আর থাকবে না, আরটা হয়তো DS টাইপ কিছু একটা আসবে আর কি। সো মোটামুটি এই ট্রেন্ডই তারা আসলে ফলো করতেছে একদম। যদি আপনারা সিঙ্গেল ফেজ থেকে দেখেন, 3 ফেজ তো দেখলাম আমরা, সিমেট্রিক্যালটাও দেখলাম আনসিমেট্রিক্যালটাও দেখলাম, আমাদের সব জায়গায় আসলে এই ট্রেন্ডটাই আসলে ফলো করতেছে আর কি, এই যে 2 পাই কে লন DEQ বাই R। তো এটা একটু মাথায় রাখতে হবে, এটা মোটামুটি মাথায় রাখলে ম্যাথের ফর্মুলা গুলো আমাদের মোটামুটি জানা যাবে আর কি। ফ্যারাডে পার মিটারে আসবে। CAN কেন পাচ্ছি, কজ VAB VAC নিচ্ছি। এখানে যদি আমি বলি যে আমি CVN চাই, তাহলে আপনাকে যেটা নিতে হবে, আপনাকে নিতে হবে হচ্ছে BBC BBA।
যদি আমি বলি সিসিএন চাই তাহলে আপনাকে ভোল্টেজ নিতে হবে হচ্ছে সিভিসিএ ভিসিবি। তারপরে আসলে ওই যে যোগ বিয়োগ করার পরে ফাইনালি আপনি এটার জন্য রেফারেন্স ভ্যালু পাবেন হচ্ছে ভিভিএন, আর এটার জন্য রেফারেন্স ভ্যালু পাবেন হচ্ছে ভিসিএন। তাহলে ভিসিএন পাইছেন, আর ওইদিকে এটার জন্য চার্জ হবে কিন্তু কিউভি, এটার জন্য চার্জ হবে কিন্তু কিউভি, আর এটার জন্য চার্জ হবে হচ্ছে কিউসি। যেমন দেখেন আমরা যখন ভিএন নিচ্ছি তখন চার্জ কিন্তু কিউএ, সো আপনি যখন ভিভিএন নেবেন তখন চার্জ হবে কিন্তু আপনার কিউভি, আর যখন ভিসিএন নেবেন তখন চার্জ হবে হচ্ছে কিউসি। কিউসি এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আমাদের একটা ম্যাথ আছে, ছোট্ট ছোট্ট না, মোটামুটি ভালোই বড়, অনেক কিছু এখানে চাইছে আর কি। দেখি আমাদের ম্যাথটাতে কি বলছে। ম্যাথটাতে বলছে হচ্ছে ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ক্যাপাসিটেন্স ফাইন্ড আউট করতে বলছে এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ফাইন্ড আউট করতে বলছে, মানে সি এন্ড এক্সি দুইটাই। ফর 1 মাইল অফ দ্য লাইন ডিসক্রাইবড ইন ফিগার, এক মাইল লেন্থের জন্য, পার মাইল আর কি, এক মাইল মানে আসলে পার মাইলই বলতে পারি, অফ দ্য লাইন ডিসক্রাইবড ইন ফিগার, ইফ দ্য লেন্থ অফ দ্য লাইন ইজ 175 মাইল and the normal operating voltage is 220 kV, যদি লাইনের লেন্থ 175 মাইল হয় এবং তার অপারেটিং ভোল্টেজ হচ্ছে 220 kV, ফাইন্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স টু নিউট্রাল। নিউট্রালের সাথে যে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, লাইন টু লাইন কিন্তু না, এটা যদি 3 ফেজ লাইন তারা বলছে হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স টু নিউট্রাল ফর দ্য এন্টায়ার লেন্থ অফ দ্য লাইন, পুরো 175 মাইলের জন্য কি পরিমাণ ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স আসলে বিল্ড আপ হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। দ্য চার্জিং কারেন্ট পার মাইল, ওই যে ক্যাপাসিটেন্স গুলো ফর্ম হচ্ছে তারা তো আসলে চার্জ স্টোর করে রাখবে, তাহলে কি পরিমাণ আসলে চার্জিং কারেন্ট প্রতি মাইলে আসলে স্টোর হয়ে আছে সেটা ফাইন্ড আউট করতে হবে। আর হচ্ছে টোটাল চার্জিং মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আসলে ক্যাপাসিটেন্স, যে ক্যাপাসিটি পাওয়ার যেটা স্টোর করে আছে, মানে কিউ যেটা সেটা আসলে আমাকে ফাইন্ড আউট করতে হবে আর কি। তারপর তারা বলে দিচ্ছে দ্য কন্ডাক্টরস আর এএসসি আর ব্রেক, এবং এই ব্রেক কন্ডাক্টরের জন্য ডি ডিটা হচ্ছে 1.108 ইঞ্চ বলা আছে। তো আমি কি আসলে আমাকে ক্যালকুলেশনের প্রথমে আমি যেটা দেখতে পারতেছি যে এখানে আসলে স্পেসিং গুলো সিমেট্রিক্যাল না, সো আমাকে আসলে আনসিমেট্রিক্যাল স্পেসিং মানে ডিইকিউ এর যে ফর্মুলা D12 D23 D31 সেটার সাহায্য আসলে নিতে হচ্ছে আর কি। আর এখানে প্রত্যেকটা কন্ডাক্টরের ডায়ামিটার বলে দিছে হচ্ছে তারা 1.108 ইঞ্চ, আর এখানে ডিস্টেন্স বলা আছে হচ্ছে ফিটে। সো কোথাও ফিট কোথাও ইঞ্চ, ব্যাপারটা আসলে ঠিক হবে না, আমাকে হয় সবগুলা ইঞ্চিতে নিতে হবে অথবা সবগুলো আসলে ফিটে নিতে হবে। সো এখানে ডি বলা আছে হচ্ছে 1.108 ইঞ্চ, এটাকে আমরা যদি আসলে 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো হচ্ছে রেডিয়াস, তারপর সেটাকে যদি 12 দিয়ে ভাগ করি আমরা পাবো হচ্ছে ফিট, 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট। আমি আসলে পুরোটা একেবারে করে এটাকে হচ্ছে ফিটে নিয়ে গেছি, উইচ ইজ 0.0462 ফিট। এরপরে লেন্থ যেটা সেটা এখানে লিখে রাখছি, আবার অপারেটিং ভোল্টেজ 220 কেভি, এগুলো বলা আছে কোশ্চেনে আমার। তাহলে এখান থেকে আমি যেটা ফাইন্ড আউট করছি, আমার ডিইকিউ ইকুইভ্যালেন্ট ডিসটেন্স যেটা, যেটা আনসিমেট্রিক্যাল স্পেসিং, সেটা আসছে হচ্ছে 24.8 ফিট। দেন আমার একটু আগে আমরা দেখলাম যে আমার ফর্মুলাটা হচ্ছে CAN ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই কে লন ডিইকিউ বাই আর। সো 2 পাই কে এর ভ্যালু হচ্ছে 8.854 × 10⁻12, আর এখানে ডিইকিউ হচ্ছে 20 কত, এই যে 24.8 ফিট, আর আর যেটা সেটা আসছে হচ্ছে ফিটে, হুইচ ইজ 0.0462 ফিট। তো উপরে নিচে ফিট ফিট কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি এটা ইউনিট আসবে হচ্ছে ফ্যারাডে পার মিটার, এটা হচ্ছে তার বাই ডিফল্ট ইউনিট। সো দেখি এখানে ইউনিট কত আসছে, ইউনিট আসছে হচ্ছে ভ্যালু আসছে হচ্ছে 8.8505 × 10⁻12 ফ্যারাডে পার মিটার। কোশ্চেন মেবি হচ্ছে একটু দুষ্টামি করছে, মেবি একটু মাইল টেল চাইছে, সো মিটার থেকে মাইলে কনভার্সন করতে হবে। আমরা জানি 1 মিটার সমান সমান হচ্ছে 1/1609.347 মাইল। এটা হচ্ছে আবার পোল থেকে উপরে চলে গিয়ে গুণ হবে, গুণ হওয়ার পর আলটিমেটলি এটা থাকতে হচ্ছে 1.424 × 10⁻8 ফ্যারাডে পার মাইল টু নিউট্রাল, যেহেতু আমরা আসলে নিউট্রালের সাথে ফাইন্ড আউট করছি। তাহলে এখন এক্সিএনটা কত হবে, এক্সিএনটা হবে হচ্ছে আসলে এটাতে ক্যাপাসিটেন্স টু নিউট্রাল, আর এটা হচ্ছে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স টু নিউট্রাল। তাহলে আমরা জানি যে এক্স ইজ ইকুয়াল টু 1/2 পাই এফসি, তাহলে এটা যেহেতু নিউট্রাল থেকে চাচ্ছি, তাহলে সি যেটা সেটা হবে হচ্ছে আসলে নিউট্রালের যে ক্যাপাসিটেন্স যেটা সেটা। তো এখানে এগুলো বসাই দিছে, এফ এর ভ্যালু কোশ্চেনে যদি না দেওয়া থাকে আপনি আইদার 50 হার্জ 60 হার্জ যে কোনো একটা আপনার পছন্দের মতো ধরে নেবেন, বাট পাশে একটা সাইড নোট দিয়ে দিবেন যে লেট এফ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 হার্জ বা 50 হার্জ, এই দুটোর বাইরে কোনো ফ্রিকোয়েন্সি নেওয়ার দরকার নাই। তো এখানেও একটা ফ্রিকোয়েন্সি নিয়ে এটা ধরা, মেবি 60 হার্জ নিয়ে ধরা। এরপরে তারা আমাকে বলছে কি কি ফাইন্ড আউট করতে, ফাইন্ড দ্য ক্যাপাসিটেন্স এন্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স ফর 1 মাইল, মানে পার মাইলে। সো পার মাইলের জন্য ক্যাপাসিটেন্স কত আমরা ফাইন্ড আউট করছি, যেটা হচ্ছে এই যে এটা 1.424 × 10⁻8 ফ্যারাডে পার মাইল বা 1 মাইলে, আর ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত সেটাও আমরা ফাইন্ড আউট করছি, ভালো কথা। তারপর তারা আমাকে যেটা বলছে যে ইফ দ্য এন্টায়ার লেন্থ লাইন ইজ 175 মাইল, যদি 175 মাইল হয় তাহলে পুরো এন্টায়ার লাইনের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত, এই লাইনে সেটাই বলতেছে যে পুরো এন্টায়ার লাইনের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স কত, এটা একটা ফাইন্ড আউট করো তুমি।
আমি পুরো লাইনেরটা ফাইন্ড আউট করি না, আমি শুধু পার মাইলেরটা ফাইন্ড আউট করছি। এরপর বলছে যে চার্জিং কারেন্ট পার মাইল, প্রতি মাইলে কি পরিমাণ চার্জিং কারেন্ট সে স্টোর করে রাখতেছে এবং সেখানে আসলে কি পরিমাণ রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রপ হচ্ছে আর কি, রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রপ হচ্ছে। যেহেতু ক্যাপাসিট্যান্স, সে আসলে রিঅ্যাক্টিভ পাওয়ারই আসলে সে স্টোর করবে বা রিঅ্যাক্টিভ পাওয়ার সে আসলে দিবে, অ্যাক্টিভ পাওয়ারের সাথে তার কোনো সম্পর্ক নাই। সো সে আসলে সেখানে আসলে যখন চার্জ স্টোর করে রাখবে তখন আসলে সেই রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে সেখানে আসলে স্টোর করে রাখতেছে। রিঅ্যাক্টিভ পাওয়ারটা ফ্লো করার কথা লাইনের মধ্যে দিয়ে, বাট সে যদি আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার স্টোর করে রাখে তার মানে আমি ধরে নিচ্ছি সেখানে রিঅ্যাক্টিভ পাওয়ার ড্রপ হচ্ছে। হ্যাঁ, সে ড্রপ করে রাখতেছে, মানে সে স্টোর করে রাখা মানে হচ্ছে সেখানে আসলে ড্রপ হচ্ছে, সেটা লাইনের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে না। তাহলে সিএন 1 মাইল, এটা আমরা একটু আগে বের করছি, সেটা হচ্ছে 1.424। এটাকে যদি আমি বলি সিএন 1 মাইল, 1 মাইলের জন্য এত, তাহলে 175 মাইলের জন্য কত হবে? জাস্ট 175 দিয়ে মাল্টিপ্লিকেশন করবো। 175 দিয়ে মাল্টিপ্লিকেশন করার পর এই ভ্যালুর সাথে আমার এখানে ইউনিটটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউনিটটা আসবে হচ্ছে এখন ফ্যারাডে টু নিউট্রাল। এটা হচ্ছে পুরো পুরো লাইনের, পুরো লাইনটা যে 175 মাইল, পুরো লাইনের এটা আসতে হচ্ছে তার ক্যাপাসিটেন্সের ভ্যালু। তো এটা তো আর ফ্যারাডে পার মাইল আর হবে না, এটা এটা হচ্ছে পুরো লাইনেরটাই হচ্ছে ফ্যারাড টু নিউট্রাল। সো পুরো লাইনেরটা আমি এখানে পেয়ে গেছি, পুরো লাইনের ক্যাপাসিটিভ ক্যাপাসিটেন্স। তারপরে যদি আমাকে পুরো লাইনের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স আমি ফাইন্ড আউট করতে বলতে, তো পুরো লাইনের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স ফাইন্ড আউট করার জন্য ওই যে আগে তো আমার এটা দরকার আর কি। এখানে যদি আমি এটা চাই 175 মাইলেরটা চাই, তাহলে আমার সিএনটা 175 হইতে হবে। সো এখানে এটা বসাই দিয়ে আমি আলটিমেটলি এটা পাইছি 1064.44 ওহম টু নিউট্রাল, যেহেতু রিঅ্যাক্টেন্সের ইউনিট হচ্ছে ওহমে। এটা বসাইলাম, বসানোর পরে আমার এখানে আমাদের তারা আমাকে বলছে চার্জিং কারেন্ট কত, প্রতি মাইলে কতটুকু চার্জিং কারেন্ট সে স্টোর করে রাখতেছে। আচ্ছা, এখন চার্জিং কারেন্টের ফর্মুলা কি? চার্জিং কারেন্টের যেহেতু আমরা ম্যাগনিটিউডটা চাচ্ছি, সো চার্জিং আমরা জানি ওহমস ল থেকে I = V/R। এটা একেবারে আমাদের ইউনিভার্সাল ফর্মুলা। আর হয়তো কখনো আর হবে, কখনো জে এক্সএল হবে, কখনো জে এক্সি হবে, ব্যাপারটা আসলে এরকম আর কি। তা আমাদের যেহেতু আসলে আমরা ম্যাগনিটিউড নিচ্ছি, জাস্ট আমরা আসলে যেটাকে আর এখানে কনসিডার করি নাই আর কি। যেহেতু ম্যাগনিটিউড নিচ্ছি, এটা প্লাস জে এক্সি হোক বা মাইনাস জে এক্সি হোক, মাইনাস জে এক্সি হলে আসলে তার ম্যাগনিটিউড হইতে এক্সি আর অ্যাঙ্গেল হইতে আসলে -90 ডিগ্রি, আর যে এক্সেল হলে আসলে তার ম্যাগনিটিউড হইতে আসলে +90 ডিগ্রি। যেহেতু আমরা আসলে এখানে শুধুমাত্র ম্যাগনিটিউডটা নিচ্ছি, অ্যাঙ্গেল পার্টটা আমরা কনসিডার করতেছি না, দ্যাটস আমরা শুধুমাত্র এটাকে এক্সিএন রাখছি, এক্সিএন। আর ভিএএন কত? কোশ্চেনে তারা আমাকে বলে দিছিল যে অপারেটিং ভোল্টেজ 220 কেভি। আপনাদেরকে যদি মনে থাকে, আমি যদি আবার একটু দেখাই, কোশ্চেনে তারা আমাদেরকে যেটা বলে দিছে সেটা হচ্ছে অপারেটিং ভোল্টেজ বলছে। তারা কিন্তু এটা বলে নাই যে এটা কি লাইন টু লাইন ভোল্টেজ নাকি লাইন টু নিউট্রাল ভোল্টেজ। একটা জিনিস মনে রাখবেন, এই যে বইগুলোতে যখন আসলে এইভাবে লেখা থাকে সেটা আসলে মানে বাই ডিফল্ট সেটা আসলে ইন্ডিকেট করে কিন্তু লাইন টু লাইন কোয়ান্টিটি, লাইন টু লাইন কোয়ান্টিটি আসলে এখানে বলা থাকে আর কি। আমাদের যখন 3 ফেজ লাইনের জন্য যখন এরকম বলা থাকে যে অপারেটিং ভোল্টেজ এত, তার মানে আসলে সেই ভোল্টেজটাই আমার বাই ডিফল্ট বলা থাকে আসলে লাইন টু লাইন কোয়ান্টিটিতে। তার মানে এইখানে আমাদের যে ভোল্টেজটা বলা আছে সেই ভোল্টেজটা বলা আছে হচ্ছে লাইন টু লাইন ভোল্টেজ। আমার ক্যাপাসিটেন্স ফাইন্ড আউট করতে হলে আমি জানি আমার দরকার আসলে লাইন টু লাইন, সরি লাইন টু নিউট্রাল বা লাইন টু গ্রাউন্ড যে ভোল্টেজ যেটা সেটা। তো দেখি আমরা আসলে এখানে কি করছি, আমরা আসলে এখানে আমাদের চার্জিং কারেন্টটা চাচ্ছি নিউট্রালের সাথে। তাহলে ভোল্টেজ যদি আমি লাইন টু লাইন ভোল্টেজ নেই তাহলে এটা আমার ক্যালকুলেশন ঠিক হবে না। সো আমাকে যেটা করতে হচ্ছে, আমার আসলে এই যে লাইন টু লাইন ভোল্টেজ যেটা আসলে ছিল মানে ভিএবি বা ভিবিসি বা ভিসিএ, সেটাকে আমার আসলে লাইন টু নিউট্রাল ভোল্টেজে কনভার্ট করতে হচ্ছে। তো কনভার্সন কিভাবে করছে আমরা তো একটু আগে দেখছি যে ভিএল = হচ্ছে √3 ভিপি। তাহলে ভিপি = কত? ভিপি = হচ্ছে ভিএল ডিভাইডেড বাই হচ্ছে √3। তো ভিএল মানে কত? ভিএল মানে হচ্ছে আইদার আমি ভিএবি নিতে পারি, ভিবিসি বা ভিসিএ কোনো একটা নিতে পারি। যেহেতু আমি আসলে এখানে ওই যে আমরা একটু আগে ডিরাইভেশন করে আসছি আসলে এফএস দিয়ে, সো আমি আসলে এই জন্য ভিএএন কে নিছি। তাহলে এখানে আসবে হচ্ছে আমার ভিএবি ডিভাইডেড বাই √3, আর ভিপির বদলে আমি আসলে লিখতে পারি ভিএএন। সো ভিএএন = কত? ভিএএন = হচ্ছে ভিএবি ডিভাইডেড বাই √3, যেখানে ভিএবি এর ভ্যালু তারা কোশ্চেনে বলে দিয়েছে হচ্ছে 220 কেবি, মানে 220 × 10⁻3। আর এখানে এক্সিএন এর ভ্যালু কত? এক্সিএন এর ভ্যালু হবে হচ্ছে, যেহেতু তারা বলছে যে চার্জিং কারেন্ট পার মাইল, তারা আমাকে বলে দিছে কিন্তু যে চার্জিং কারেন্টটা তুমি ফাইন্ড আউট করো পার মাইলের জন্য, 175 মাইলের জন্য না, পার মাইলের জন্য চার্জিং কারেন্টটা ফাইন্ড আউট করো। তাহলে আমার আসলে পার মাইলের জন্য ক্যাপাসিটেন্স কত বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কত সেটা আমার দরকার। সো পার মাইলের জন্য আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স হচ্ছে এই ভ্যালুটা, এই ভ্যালুটা, সেই ভ্যালুটা আমি আসলে ইউজ করবো আর কি। সেই ভ্যালুটা যদি আমি ইউজ করি, এখানে আমরা আসলে সেটাই ইউজ করছি, এই যে 0.186 × 10⁻6। আমি যদি এখানে দেখি, এই যে 10⁻6 ওহম মাইল টু নিউট্রাল, সো এটা দিয়ে ভাগ করার পরে আমার চার্জিং কারেন্ট পার মাইলে আসছে হচ্ছে এতটুকু, 0.6821 অ্যাম্পিয়ার পার মাইল টু নিউট্রাল। এখন কোশ্চেন যদি আরেকটু যদি বলতো যে 175 মাইলের জন্য চার্জিং কারেন্ট কত, তাহলে সেটা আসলে ফাইন্ড আউট করতে পারতাম আমরা। সেটা হচ্ছে যে 1 মাইলের জন্য চার্জিং কারেন্ট এত, তাহলে 175 মাইলের জন্য কত হবে, জাস্ট 175 দিয়ে মাল্টিপ্লিকেশন করলে আমরা টোটাল চার্জিং কারেন্ট লাইনের মধ্যে কি পরিমাণ আসলে ক্যাপাসিটর চার্জ স্টোর করে রাখতেছে সেটা আসলে আমরা ফাইন্ড আউট করতে পারি, 119.4 অ্যাম্পিয়ার। আচ্ছা, কোশ্চেন আরেকটা জিনিস ফাইন্ড আউট করতে বলছে, তারা বলছে হচ্ছে চার্জিং মেগাভোল্ট অ্যাম্পিয়ার।
অ্যান্ড দ্য টোটাল চার্জিং মেগাভোল্ট অ্যাম্পিয়ার, টোটাল মানে পুরো 175 মাইলের জন্য যে পরিমাণ মেগাভোল্ট অ্যাম্পিয়ার বলতে আসলে ভিএ, বাট ক্যাপাসিটর তো আসলে ভিএ না। মানে আমরা জানি যে অ্যাপারেন্ট পাওয়ার এস এর ইউনিট হচ্ছে ভিএ, তারপরে রিয়েল পাওয়ার পি হচ্ছে ওয়াট বা কিলোওয়াট, আর কিউ হচ্ছে আসলে ভিএআর। যখন আসলে এখানে ক্যাপাসিট্যান্স আসবে তার সাথে তো আসলে পি এর কোনো রিলেশন নাই, ক্যাপাসিট্যান্স তার ওয়াটে কিছু স্টোর করে না আর ভিএ তে কিছু স্টোর করে না, তার স্টোর যা আছে সেটা হচ্ছে আসলে ভিএআর, ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আমার আসলে ভিএ এরটাই আসলে তারা ফাইন্ড আউট করতে বলছে, যেহেতু যেখানে বলে দিয়েছে আসলে টোটাল চার্জিং মেগাভোল্ট অ্যাম্পিয়ার। হয়তো এখানে আপনারা বলতে পারেন যে স্যার মেগাভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ তো বলে নাই, বাট যেহেতু চার্জিংটাকে আগে বলে ফেলছে তো অবশ্যই ক্যাপাসিটরের জন্য তার ভোল্ট অ্যাম্পিয়ারটা হবে হচ্ছে আসলে রিঅ্যাক্টিভ আর কি, রিঅ্যাক্টিভ। তো আমার আসলে কিউটা ফাইন্ড আউট করতে হবে, এবং তাহলে টোটাল কিউ কত হবে আমরা জানি, টোটাল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে অনেকভাবে ফাইন্ড আউট করা যায়, যেহেতু এটা 3 ফেজ লাইন তাহলে এটা জন্য আসবে হচ্ছে √3 VL IL যদি আমি লাইন টু লাইন কোয়ান্টিটি নেই, অথবা লিখতে পারি 3 VP IP যদি আমি আসলে ফেস টু ফেস কোয়ান্টিটি নেই। তো আমার আসলে এখানে লাইনের কোয়ান্টিটি আমরা আসলে ইউজ করতে চাচ্ছি। সো আমাদের লাইনের কোয়ান্টিটি কি √3, তো বাই ডিফল্ট সরকারি ভিএলটা হচ্ছে 220 কিলোভোল্ট তারা বলে দিছে, আর লাইনের যে কারেন্ট যেটা টোটাল কারেন্ট যেটা সেটা আমরা এখানে ফাইন্ড আউট করে ফেলছি, যে লাইনের মধ্যে দিয়ে আসলে টোটাল এতটুকু চার্জিং কারেন্ট সে আসলে স্টোর করে রাখতেছে। এটা হচ্ছে লাইনের ভোল্টেজ, আর এটা হচ্ছে আমার ফর্মুলা √3। এই সবগুলোকে যদি আমি মাল্টিপ্লাই করলে আমার এখানে ভ্যালু আসে হচ্ছে 45.5 মেগাভার। এটা হচ্ছে সেই চার্জিং কারেন্ট যেটা আসলে সে লাইনের মধ্যে স্টোর করে রাখতেছে। এটা স্টোর করে রাখার কারণে ওভারঅল আমার এতটুকু পরিমাণ আসলে রিঅ্যাক্টিভ পাওয়ার লাইনে ড্রপ হচ্ছে। এই পাওয়ারটা আমার চলে যাওয়ার কথা ছিল রিসিভারের কাছে। মানে আমি যদি চিন্তা করি যে এটা আমার একজন সেন্ডার, এটা আমার একজন রিসিভার, এই পরিমাণ কিউটা এটা হচ্ছে ধরেন আমি 3 ফেজ লাইনে ড্র করলাম কিউ, এই যে ক্যাপাসিটর গুলো এইভাবে হচ্ছে লাইন টু লাইন ফর্ম হচ্ছে। তো সে আসলে যে ফর্ম হচ্ছে সেটা আসলে এখানে চার্জ স্টোর করে রাখতেছে, আর চার্জ মানে হচ্ছে আসলে আমরা জানি যে কারেন্ট। হ্যাঁ, আই যদি বলি আই ইজ ইকুয়াল টু হচ্ছে কিউআইটি, বা কিউ যদি বলি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আইটি। সো বেসিক্যালি সবই আসলে কারেন্টের সাথে রিলেশন বা চার্জের সাথে রিলেশন। তাহলে সে আসলে চার্জ স্টোর করে রাখতেছে। তো আমার আসলে এই লাইন থেকে লাইনের মধ্যে দিতে আসলে এখান থেকে এখানে পি কিউ ফ্লো হওয়ার কথা, বাট ক্যাপাসিটর তো আসলে পি স্টোর করে রাখে না, সে স্টোর করে রাখতেছে আসলে কিউ। সো ওভারঅল আসলে টোটাল এই লাইন জুড়ে সে আসলে 45.5 মেগাবার কিউ সে আসলে স্টোর করে রাখতেছে, যেটা আমার রিসিভার পাচ্ছে না। এখানে আমি আসলে এটা পাচ্ছি না আর কি, এই পরিমাণটা আসলে লাইনের মধ্যে স্টোর হয়ে আছে, যেটা আমার পাওয়ার কথা ছিল, বাট ক্যাপাসিট্যান্স ফর্ম হওয়ার কারণে সেখানে আসলে কিউটা লাইনের মধ্যে স্টোর হয়ে আছে, যেটা আসলে আমি রিসিভ করতেছি না, আমি কম রিসিভ করতেছি। সো দ্যাট অ্যামাউন্ট ইজ 45.5 মেগাবার। এই ছিল আমাদের একটা ম্যাথ। আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো, নেক্সট ক্লাসে আমরা হয়তো আরেকটা টপিক দেখবো, আমাদের বান্ডেল কনভার্টার। হয়তো নেক্সট ক্লাসে আমাদের ক্যাপাসিট্যান্স শেষ হয়ে যাবে, দেখা যাক, এটা আজকে আমরা দেখতেছি না আর কি। ওকে, আজকের ক্লাস নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। আমি এখানে আপনাদের অ্যাটেন্ডেন্সের শিটটা শেয়ার করে দিই। আপনার স্ট্রিকেরও 17-18 ক্লাস হবে আর কি, 17-18 স্যার আপনাদের ছুটি কাটাতে মন চায় না স্যার? আমাদের ছুটি কাটাতে মন চাইলেও তো কিছু করার নাই, এটা একটা চাকরি। যখন আপনি চাকরি করবেন তখন আপনার অনেক কিছু মন চাইবে, কিন্তু আসলে যেমন সকাল 8টার দিকে তো আপনার উঠতে মন চায় না, আমার উঠতে মন চায় না, তারপর উঠতে হচ্ছে। এটাই নিয়ম আর কি, এটাই দুনিয়ার নিয়ম। এখানে অনেক কিছু ইচ্ছা করবে না, কিন্তু তারপর হচ্ছে করতে হবে, কিছু করার নেই। ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিয়ে নিতে পারেন আর কি, যদি কোশ্চেন না থাকে অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে গেলে আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম এটা কি ফাইনাল নোটিশ দিয়ে দিচ্ছে? আমি তো সেটাই দেখলাম আর কি, আপনারা হয়তো আজকে হয়তো ওয়েবসাইটে পেয়ে যাবেন আর কি। তো বন্ধুটা অনেক কম হয়ে গেল মনে হচ্ছে, টিম দিচ্ছে অনেক কম, করোনা হয়ে যেমন হচ্ছে বেশি দিচ্ছে। এখন আপনাদের তো আবার মিড টার্ম ব্রেকও আছে, মানে এটা যদি মিড টার্ম ব্রেকের মধ্যে পড়ে যায় তাহলে মিড টার্ম ব্রেকের মধ্যে না, এটা তো মিড টার্ম ব্রেকের মধ্যে রাখে নাই। মিড টার্ম ব্রেক হচ্ছে আপনাদের আগস্টে। সো আপনাদের মানে এটা যদি মিড টার্ম ব্রেকের মধ্যে যদি পড়ে যেত তাহলে তো আপনাদের ছুটি আসলে আর কমে যেত আর কি, বাট মিড টার্ম ব্রেক তো ওইদিকে 7 দিন আছেই, তাহলে হিসেব করলে তো আসলে আমার মনে হয় না যে কম আছে আর কি। এটা তো মিড টার্ম ব্রেক না, এটা হচ্ছে ঈদ ভ্যাকেশন। আর এবার তো সিচুয়েশন খুবই খারাপ, মানে ঢাকার বাইরে আপনি যাবেন, গিয়ে আসলে সেলিব্রেট করবেন, দেন আবার ব্যাক করবেন, এই সুযোগ তো আসলে নাই আর কি, এই সুযোগটা তো নাই।